স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মনে করেন গণফোরাম। এছাড়া গণতন্ত্র ধরে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির ইমিরেটার্স সভাপতি ডক্টর কামাল হোসেন। দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। নির্বাচনের আগে বৃহত্তর ঐক্য ও পরে জাতীয় সরকারের উপর গুরুত্ব দিতে চায় দলটি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শনিবার সকাল 10টায় সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয় সম্মেলনে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান বক্তারা। ভারত ও আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়েও সবাইকে সতর্ক থাকতে বলেন তারা। সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং স্বাধীন জাতীয় বিকাশের জাতীয়তাবাদ, সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে আমরা বসবাস করতে চাই। যারা বলে যে আমরা চলে গেলে আর সংস্কার হবে না, আমি বলতে চাই তারাও জনগণের শক্তিতে বিশ্বাস করে না। সম্মেলনে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তারা। আগামীতে যেই জয়লাভ করুক তারা হবে জাতীয় সরকার। 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছে 1 বছর আগে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি। এ সময় গণফোরামের ইমিরেটার্স সভাপতি ডক্টর কামাল হোসেন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান। আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে বলেও জানান ডক্টর কামাল হোসেন। ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সফলভাবে বিদায় নিতে হলে নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপি সরকারকে সহযোগিতা করতে চায়, তবে তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশে আয়োজিত মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতিকে বিভক্ত করতে পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারের দুর্বলতায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার শিকার হয়েছেন বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেরি না করে শেখ হাসিনার প্রেতাত্মাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয়, তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। এখনো কোন অ্যাডভোকেট সাইফুল আত্মহত্যা দিতে হলো? এখনো কেন শুনি ডিমের সিন্ডিকেটকে গ্রেপ্তার করা হয় না? এখনো কেন শুনি পেঁয়াজের সিন্ডিকেটে যারা কোটি টাকা লুট করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয় না? সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়। জাতিসংঘ ও জেনেভায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম শুক্রবার রাতে এক বিবৃতিতে একথা জানান। বলেন, ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আদালতের মাধ্যমে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। আরিফুল ইসলাম আরও বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের জনগণ যখন ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করছে, তখন অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে।
ভারতের গণমাধ্যমের ভূমিকা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, ভারতের সাথে সম্পর্ক রক্ষায় বাংলাদেশ আগে নিজেদের স্বার্থ দেখবে। অভিযোগ করেন, বিগত সরকার অভ্যন্তরীণ স্বার্থের তুলনায় প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি ভূমিকা রেখেছে। সমতার ভিত্তিতে সবার আগে সুসম্পর্ক বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানান তৌহিদ হোসেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত চলে যাওয়া, সেখানে আশ্রয় নেওয়া কিংবা ভারতীয় গণমাধ্যমের নানান উস্কানিমূলক সংবাদ প্রচার, সব মিলিয়েই দুই দেশের সম্পর্কের মধ্যে চলছে চরম টানাপোড়েন। শনিবার সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা তুলে ধরেন দুই দেশের মধ্যকার সম্পর্কের নানান দিক। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের অমীমাংসিত ইস্যুর সমাধান করলেও নিজ দেশেরগুলোকে প্রাধান্য দেয়নি। তবে বর্তমান সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতা বাড়াতে চায়। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। আমাদেরও কিন্তু কিছু কনসার্ন ছিল, আছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই যে এক ধরনের একটা দোলাচল, সেটা কিন্তু থাকতো। অন্তর্বর্তী সরকার দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারো জন্য আতঙ্কের কারণ হতে চায় না। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টা যে দুই দেশের মধ্যে সম্পর্ক এমন হবে যেন উভয় দেশেরই স্বার্থ সংরক্ষিত হয়, যেন শুধু সেটা একদিকে না যায়। ভারতের গণমাধ্যম বাংলাদেশ বিষয়ে যে অবস্থান নিয়েছে তা দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মত তার। দেশের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান মিথ্যাচার তুলে ধরতে। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে, এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনো থামেনি। স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পায়তারা চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। সকালে ময়মনসিংহে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি আরও বলেন, খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে যেন আন্দোলন সফল না হয়। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হলে কারো অস্তিত্ব থাকবে না। যে স্বপ্ন স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা সবার দায়িত্ব বলেও জানান সার্জিস। সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি প্রশাসন সহ সকল স্তরের সার্বিক কাজে সহযোগিতা করা হবে। হত্যাযজ্ঞের সঙ্গে প্রশাসনের যারা জড়িত ছিল ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। আমরা যেই স্বপ্ন নিয়ে, যেই স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম, রক্ত দিলাম, সেটার জন্য কাজ করে যাওয়ার। অপরাধ দমনের জন্য নেই তহবিল, কিন্তু ভিআইপি নিরাপত্তার জন্য আছে। দেশের রাজনৈতিক দূরদর্শিতা নিচু স্তরের। যিনি নিয়ন্ত্রণ করবেন তার ভীষণ ছোট হলে বাকি জিনিসগুলো ছোট হবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে পুলিশ সংস্কার বিষয়ক মুক্ত আলোচনায় বক্তারা এসব মন্তব্য করেন। আলোচনা সভায় কর্মঘণ্টা নির্ধারণের পাশাপাশি পুলিশের দুর্ব্যবহারের পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সাবেক কর্মকর্তারা। ৫৩ বছরেও পুলিশ কেন জনবান্ধব হতে পারেনি, পুলিশ সংস্কার কেন এবং কোন পথে এই বিষয়ক মুক্ত আলোচনার আয়োজন করে হিউম্যানিটি ফাউন্ডেশন। শনিবার সকালে রাজধানীর সিডাপে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা ও শিক্ষক সহ অন্যান্যরা। কর্মঘণ্টা নির্ধারণের পাশাপাশি পুলিশের নানা বিষয় তুলে ধরেন বক্তারা। পুলিশের খারাপ আচরণের পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ দেন সাবেক কর্মকর্তারা। কিন্তু কর্মঘণ্টার কিন্তু ঠিক করা হয়নি। পুলিশ এক্সস্টেড হয়ে যেতে পারে, পুলিশের যে মানসিকতার চেঞ্জ হতে পারে। আসলে এত কিছু কেন হয়েছে? পুলিশ তো এক্সস্টেডও হয়ে গিয়েছিল। পুলিশের কর্মঘণ্টা
অবশ্যই ঠিক করা দরকার। আমাদের ছেলেপেলের কোনো কোঠা নাই, আমরা চাকরিতে চলে গেলে আমার ছেলেপেলে কোথায় যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আমরা চাই যে আমাদের ছেলেপেলে একটা কোঠা থাক। আগে পুলিশের যে সংস্কার হয়েছিল সেটি এখনো কার্যকর হয়নি। শুধু পুলিশ নয়, সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন বলে জানান অবসরপ্রাপ্ত শিক্ষকরা। থানায় সিসিটিভি ক্যামেরা দিয়ে পুলিশের আচরণ কিছুটা যাচাই বাছাই করে দেখা যেতে পারে যে থানাতে যে হাজত থাকে সেখানে তারা হাজতিদের সাথে কেমন আচরণ করেন। আমাদের মামলা বাণিজ্য বলে একটা কথা প্রচলিত আছে, এটা বন্ধ করতে হবে। এই মিথ্যা মামলা দেওয়া, শোন অ্যারেস্ট করা, এই বিষয়গুলো যদি আমরা বন্ধ না করি আমরা কিন্তু জনবান্ধব হতে পারবো না। যে আমাদের পুলিশেরা সব সময় আসলে এই যে আচরণ করেন আমাদের সাথে, এটা রাজনৈতিক কারণে হয়ে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর এমন পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধ জাহাজ বানৌজা 20 খালি। সকালে খুলনা নেভাল বার্তে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি জাহাজটির অধিনায়কের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিকভাবে নাম ফলক উন্মোচন করেন। বাংলাদেশ নৌবাহিনীতে নবসংযোজিত জাহাজটির দৈর্ঘ্য 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এ সময় বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক, শক্তিশালী ও সক্ষম হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা নামতেই ভিড় বেড়ে যায় ক্যাম্পাসের পিঠার দোকানগুলোতে। হিম বাতাসের সঙ্গে গরম গরম ভাপা বা অন্য কোনো পিঠা খেতে জড়ো হন শিক্ষার্থীসহ কর্মকর্তা কর্মচারীরা। শীতের সন্ধ্যায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়ামুর এলাকায় পিঠা বিক্রির ধুম। স্থায়ী ও মৌসুমী বিক্রেতারা সাজিয়েছেন ভাপা ও চিতই সহ নানা ধরনের পিঠার পসরা। হিমেল বাতাসের সঙ্গে পিঠার স্বাদ পেতে প্রতিদিন সন্ধ্যায় শিক্ষার্থীসহ আরও অনেকে ভিড় করছেন দোকানগুলোতে। সবকিছুর দাম খুব সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে থেকে 2 টাকা সিঙ্গারা পাওয়া যেতেছে, গুলগুলো 5 টাকা, অনেক কম দামের মধ্যে পাওয়া যায়। তো ক্যাম্পাসে এসে এটা খেতে পেরে অনেক ভালো লাগতেছে। ভালো বেচা কেনায় খুশি বিক্রেতারাও, হচ্ছে বাড়তি উপার্জনও। এই ভাপা পিঠা বানায় আর এই চিটে পিঠা, 2 রকম পিঠাই খালি। ভিড় এই সন্ধ্যার দিকতে ভিড় হয়, 3টের দিকতে, রাতের দিকে 10টা, 11টা, 12টা পর্যন্ত হয়। ডিবিসি নিউজ ডেস্ক। টানা 5 দিন ধরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে জেলা জুড়ে কুয়াশার দেখা না মিললেও হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হয়। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় শীতের তীব্রতা কমতে থাকে। শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হয়েছে শ্রমজীবী মানুষেরা। তবে বেলা গড়িয়ে বিকেল হতেই জেলায় প্রতিদিনের মতো শুরু হয় শীতের তীব্রতা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পুনর্নির্বাচনে এখলাস উদ্দিনকে 5 ভোটে হারিয়ে বাফুফের 15তম সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি। ভোট পেয়েছেন 56টি। 15তম সদস্য পদের এই নির্বাচনে ভোট দিতে বাফুফে ভবনে হাজির হয়েছেন ক্লাব, ডিএফএ, বিশ্ববিদ্যালয় সহ স্টেক হোল্ডার বিভিন্ন সংস্থার কাউন্সিলররা। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট দিয়েছে 107 কাউন্সিলর। 26 অক্টোবর বাফুফে নির্বাচনে 15 সদস্য পদের বিপরীতে অংশ নেন 37 জন, যেখানে 15তম সদস্য পদের প্রার্থী সাইফুর রহমান মনি ও এখলাস উদ্দিন সমান 61 ভোট পান। ওই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সাবেক ফুটবলার তাবিত আওয়াল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।